এই এক মাসে আমরা কতকে দেখলাম না? এই এক মাসে আমরা তৃণমূলের ভরাডুবি দেখলাম, এই এক মাসে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নব তৃণমূল তৈরি হতে দেখলাম, এই এক মাসেই আমরা দেখলাম তৃণমূল তার সংসদীয় দলেও ভাঙন। এই সমস্ত কিছু প্রত্যক্ষ করলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বলতেই হয় দিশেহারা তৃণমূল, বাংলা বেদখল, দিল্লিও বেহাত। তৃণমূলের বেসুরো 20 জন সাংসদ, গতকাল বৈঠক হলো। গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে বেসুরোদের বৈঠক, আর এখানেই যাচ্ছে ক্ষমতা একা মমতা আরো জোরালো হচ্ছে এই কথাটাই। বেসুরোর সংখ্যা কি তাহলে আরো বাড়ছে? জানবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, হচ্ছে যে আরো বাড়তে পারে বেসুরোদের সংখ্যা। ইতিমধ্যেই তারা দাবি করেছেন যে 20 জন সাংসদের সই করা চিঠি তারা স্পিকারের কাছে জমা দিয়েছেন। এর পাশাপাশি আরও 1 থেকে 2 জন সাংসদ তাদের তালিকায় যুক্ত হতে পারেন বলে এখনো পর্যন্ত বেসুরোদের তরফ থেকে দাবি করা হচ্ছে। তার মধ্যে বর্ষিয়ান সাংসদরা রয়েছেন বলেই কিন্তু বেসুরোদের তরফ থেকে দাবি করা হচ্ছে। ফলে ভাঙন আরও গভীর হতে চলেছে সেই ইঙ্গিতে কিন্তু বেসুরোদের তরফ থেকে পাওয়া যাচ্ছে। অধিকাংশ বেসুরো সাংসদ তারা এই মুহূর্তে কলকাতায় ফিরে গিয়েছেন। অনেকেই আগামীকাল বা পরশু আবার দিল্লিতে আসতে পারেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। অনেকেই রয়েছেন যারা গতকাল রাতে ফিরে গিয়েছেন, অনেকে আজকে ভোরবেলাতেই নিজের নিজের এলাকায় ফিরে গিয়েছেন। এবং বেসুরো সাংসদদের তরফ থেকে যেটা আগেও বলা হয়েছিল, তারা বারবার করে উল্লেখ করেছিলেন যে তারা এনডিএকে সহযোগিতা করতে চান এবং তারা নিজেদের এলাকার উন্নয়নে কাজ করতে চান। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা তারা করতে চান। তার কারণ এলাকার মানুষের উন্নয়নে তারা চান যে তারা কাজ করে যান। এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে বেসুরো সাংসদদের মধ্যে কয়েকজন, যেমন জুন মালিয়া দেব, তারা কিন্তু আজকে কলকাতায় ফিরে গিয়ে যে প্রশাসনিক বৈঠক চলছে কোলাঘাটে, সেই প্রশাসনিক বৈঠকেও তারা যোগ দিয়েছেন। এবং আমরা যেটা জানতে পারছি যে এরপর একাধিক যে প্রশাসনিক বৈঠক রয়েছে সেই সমস্ত জায়গাতেও এই সাংসদরা, যে বেসুরো সাংসদরা রয়েছেন, তারা একে একে যোগ দেবেন। এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট, তারা এলাকার উন্নয়নের কাজে যে কাজ তাদের এতদিন অবধি থমকে ছিল বলে তারা অভিযোগ করছেন, সেই কাজে তারা হাত লাগাবেন এবং সেই কাজ করতে তারা এবার শুরু করবেন। রুমেলা, বেশ। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এবং ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেনের কি বক্তব্য একবার শোনা যাক। আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে টালবাহানা চলছিল, যেটা মানুষ একসেপ্ট করেনি, সেইটার বিরুদ্ধে আমরা অরিজিনাল তৃণমূল কংগ্রেস থেকে বাঁচানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা ব্লক চেয়েছি যে আমার 20 জন একসঙ্গে আমরা বসবো। শুভেন্দু অধিকারী যদি আমাদেরকে আমন্ত্রণ জানায়, আমি আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব না? শুভেন্দু অধিকারী যে প্রপোজালটা দিয়েছে, উই অ্যাকসেপ্টেড ইট। কি প্রপোজাল? আপনারা আপনাদের দলটা করুন, আপনাদেরকে বিজেপি করার জন্য আমন্ত্রণ করছি না, বুক ফুলিয়ে করুন। এই হারের দায়টা কার? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? যারা দলের দায়িত্ব নিয়ে চালাচ্ছিল এককভাবে, তাদের ডাক্তার কাকলি, ওকে যদি তোমরা প্রেসিডেন্ট করলে বাদ দিতে গেলে কেন? যা খুশি তাই করবে নাকি? দলটা কি পৈতৃক সম্পত্তি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফ সেফটি সিকিউরিটি নেই? তাকে ঘরে বাথরুমের ভেতরে মারবে, ধাক্কা মারবে, গোড়ারবে, মাথা ফাটিয়ে দেবে, কেউ প্রতিবাদ করতে পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে আবার চিকন্ডি দাঁড় করিয়ে ভোট করবে, নিয়ে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লাথে মেরে বার করে দেবে। তার উপর বিশ্বাস করে দলটা করবেন? পরিস্থিতির উপর নির্ভর করে আমাকে যেতে হলো। আমার তো অনেক চিন্তা ভাবনা করে দিদি আমাকে দায়িত্ব দিয়েছিলেন ভবিষ্যতে, তাহলে আমি তো জঙ্গলময়ের যেটা আমার চিন্তা ভাবনা সেটা আমি করতে পারবো না, তাহলে আমাকে বাধ্য হয়ে কিন্তু এই লাইনে আসতে হচ্ছে। কারণ যেহেতু এক সময় যেটা চিন্তা ভাবনা ছিল যে আমি জঙ্গলমহলে একটা সার্বিক যাতে উন্নয়ন করতে পারি, তার একটা চিন্তা ভাবনা ছিল। আর সেটা যদি না হয় তাহলে তো আমার সংসদ পদের থেকে আর আমার কোনো যৌক্তিকতা নেই। আর এই হায়ের দ্বারা আমার তো মনে হচ্ছে আমাদের যারা উচ্চ নেতৃত্ব যারা আছেন ওনাদের ঘাড়ে চাপাতে হবে না। আমি বলতে চাই, কারণ হচ্ছে আইপ্যাক যারা ছিল আমার কাছেও এসেছিল,
ওনারা তো যেহেতু আমার 7টা বিধানসভাকে কেন্দ্র করে আমার লোকসভা, আমাকে কিন্তু একবারও কিন্তু জিজ্ঞেস করেনি যে এখানে কাকে কাকে ক্যান্ডিডেট করলে সুবিধা হবে। কারণ আমি তো সবসময় দেখছি জনগণ কার উপর রুষ্ট হচ্ছে, কার উপর ওদের বিশ্বাস আছে, কিন্তু সেই সুযোগটা আমাকে দেওয়া হয়নি, আর যার ফলে যে যা অবস্থা সেটা হয়েছে আর কি। লোকসভায় তৃণমূলের দলনেতা হওয়ার পথে কাকলি ঘোষ দস্তিদার, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম এক্সক্লুসিভলি। রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে সব রকম সহযোগিতা, বাংলার উন্নয়ন ও দেশের নিরাপত্তার স্বার্থে একজোট। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, কাকলি ঘোষ দস্তিদার। बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो संसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है हम देश को सुरक्षित रखना चाहते हैं, क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत ज़रूरी मुद्दा है, और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं। अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखेगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं, 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया हम काम करना चाहते हैं आम जनता के लिए, ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ हम जो उनका पॉलिसी जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं। ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है, क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए, उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया, तो ऐसा फजूल की बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज 18 इंडिया, दिल्ली। গতকালই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, ছেড়েছেন দলও। ইস্তফার দলের বিরুদ্ধে পরপর সুখেন্দু শেখরের তোপ। जैसे लोकसभा के 20 सांसद एक साथ में हैं, आपके साथ भी कुछ सांसद हो सकते थे क्योंकि टीएमसी के 13 राज्यसभा सांसद हैं, तो क्या आपने ये कोशिश की थी कि जिस तरह से वो लोग विरोध कर रहे हैं उस तरह से आप भी विरोध करें? ऐसा आपने क्यों नहीं किया? नहीं, मैं गुटबाजी कभी नहीं की। मेरा इंडिविजुअल डिसीजन है और उससे मेरा अंतरात्मा जो कुछ मुझे बताया कि तुमको ये समय है, सही वक्त है कि तुम पार्टी भी छोड़ दो, राज्यसभा भी छोड़ दो, मैं छोड़ दी। बंगाल का विकास कैसे करेंगे आप? बंगाल का विकास तो बंगाल का सरकार करेगा, हम लोग आम जनता जो होगा, हम भी अभी आम जनता बन गए हैं। वेंदु जैसी आपकी मुलाकात हुई, आपने ये मांग रखी? मैंने उनको शुभकामना दिया और मैंने बोला कि अभी आपके ऊपर जनता की प्रत्याशा, भरोसा भी है और प्रत्याशा भी है, इसको मद्देनजर रखते हुए आप काम शुरू हुआ, बहुत अच्छा काम शुरू हुआ, जोर कदम से शुरू हुआ, ये सिलसिला चलना चाहिए। क्या अब आप बीजेपी का दामन थामेंगे? हाइपोथेटिकल क्वेश्चन है, मुझे पहले निर्णय लेने पड़ेगा कि मैंने 59 साल राजनीति में बिताया, आगे राजनीति में बढ़ूंगा कि नहीं बढ़ूंगा। प्रोफेशन को सैक्रिफाइस किया, मेरा फैमिली को नेग्लेक्ट किया, अगर ये सब चीज़ें मेरे मन में कभी आता है तब मैं निर्णय लूँगा। জোড়া ধাক্কায় জোড়া ফুল কুপকাত, বিধানসভার পর লোকসভাতেও তৃণমূলের ধাক্কা। এবার কি দল ও প্রতীক দুই হাত ছাড়া মমতার? দুটো আইনসভায় ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার কি জোড়া ফুলো হাতছাড়া? বিধানসভার পর লোকসভাতেও যে ভাঙন দেখা গেল, তৃণমূলে যে ভাঙন দেখা গেল, এবার তাহলে কি এই দল এবং প্রতীক দুই হাতছাড়া মমতার? মহারাষ্ট্রে আমরা 2022-এ যে ছবি দেখেছিলাম, প্রতীক চলে গিয়েছিল শিন্ডে শিবিরের কাছে, সেই মহারাষ্ট্র মডেলেই কি এবার প্রতীক দাবি করবে নবতৃণমূল? কথা বলবো, সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, বিধানসভার পর লোকসভা যে সম্ভাবনাগুলো ছিল একটার পর একটা সেটাই ঘটছে, এবার এই নবতৃণমূল কি করতে পারে? একদমই, যেদিনকার বিধানসভায় নবতৃণমূল ফুটলো সেদিনকাই আমরা বলেছিলাম যে পিকচার আবি বাকি হ্যায়, বিধানসভায় যা হচ্ছে সেটাই হতে চলেছে লোকসভায়, এবং সেই ঘটনাটাই ঠিক ঘটছে। লোকসভাতেও নবতৃণমূল। এরপর প্রশ্ন, এরপর কি? বিধানসভা হয়ে গেল, লোকসভা হয়ে গেল, এরপর কি? এরপর যেটা হতে চলেছে বা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে এই যে নবতৃণমূল, তারা যদি মনে করে যে তারাই তৃণমূল নামটা ব্যবহার করবে এবং তারাই তৃণমূলের প্রতীকটি ব্যবহার করবে, অর্থাৎ জোড়া ফুল, তাহলে তাদের যেতে হবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনে গিয়ে তাদের দেখাতে হবে যে সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি তাদের সঙ্গে রয়েছে, মানে সেখানে রাজ্যসভার সাংসদরাও যে বড় অংশ তাদের সঙ্গে রয়েছে সেটাও দেখাতে হবে। রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদ ছিলেন, আজ সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, তৃণমূলের এখন 12 জন সাংসদ, তার 2/3 হচ্ছে 8, অর্থাৎ 8 জন সাংসদকে দেখাতে হবে। এছাড়া এরপর আস্তে আস্তে পৌরসভা, পঞ্চায়েত সমস্ত জনপ্রতিনিধিদের যে সংখ্যাগরিষ্ঠ অংশ নবতৃণমূলের সঙ্গে আছে সেটা দেখাতে হবে। শুধু জনপ্রতিনিধি নয়, তৃণমূলের যারা নেতা, যারা পদে রয়েছেন, সেই পদে যারা রয়েছেন এরকম নেতাদেরও সংখ্যাগরিষ্ঠ যে তাদের সঙ্গে রয়েছেন সেটা দেখাতে হবে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ নেতা এবং জনপ্রতিনিধি সঙ্গে রয়েছে, এটা যদি ইলেকশন কমিশনকে এই নবতৃণমূল দেখাতে পারে তাহলে ইলেকশন কমিশন তাদের অনুমতি দেবে, যে তারাই তখন বলে দেবে যে তারাই তৃণমূলের আসল তৃণমূল, তারাই তৃণমূল নামটা ব্যবহার করতে পারবে এবং দলের প্রতীকটা ব্যবহার করতে পারবে। এবং সেটা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে না, তৃণমূল নামটাও তার হাতে থাকবে না, তৃণমূলের জোড়া ফুলের প্রতীকও তার হাতে থাকবে না। আর এই অবস্থায় যদি দল প্রতীক হাতছাড়া হয় তাহলে তৃণমূলের তহবিলের এই কোটি কোটি টাকা, দলের তহবিলের কোটি কোটি টাকা, তৃণমূলের এই সম্পত্তি, সেটাও কি হাতছাড়া হবে? যদি সেটা হাতছাড়া হয় তাহলে সেই সম্পত্তি যাবে কার হাতে? আবির ঘোষাল, কথা বলি তার সঙ্গে। আবির, দেখো, সম্ভাবনা প্রবল যে সেটাও হাতছাড়া হতে চলেছে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুই আইনসভার ক্ষেত্রে, অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে এবং লোকসভার ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক তৈরি হয়ে গিয়েছে, যাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লক, এবং তারাই নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছে। এবং প্রত্যেক দিনই দেখতে পাওয়া যাচ্ছে যে কখনো রাজ্য বিধানসভার ক্ষেত্রেও এই বিদ্রোহী বিধায়কদের সংখ্যা বাড়ছে এবং তারা বর্তমান বিরোধী দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ব্লকে ক্রমাগত সেই সংখ্যাটায় যোগ দিচ্ছেন। এমনকি গতকালকেও দেখতে পাওয়া গেছে যে ফিরহাদ হাকিম তিনিও এসে বৈঠক করে গিয়েছেন, শামীম আহমেদ তিনি এসে বৈঠক করে গিয়েছেন। আবার লোকসভার ক্ষেত্রে গতকাল দেখতে পাওয়া গেল কি যে লোকসভাতেও প্রায় 2/3 মেজরিটির যারা সাংসদরা রয়েছেন তারাও নতুন করে ব্লক তৈরি করছেন, রাজ্যসভাতেও ধীরে ধীরে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন এরা সকলে মিলে, যে নতুন ব্লকের যারা সকলে রয়েছেন তারা যদি এখন সবাই মিলে গিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন যে তারাই আসল তৃণমূল, ফলে নাম এবং প্রতীক তাদেরকে দিতে হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে নিয়ম অনুযায়ী যদি তারা হাতে নাম এবং প্রতীক পেয়ে যান তাহলে যে তৃণমূল কংগ্রেসের তহবিলে যে অর্থ রয়েছে সেই তহবিলের অর্থ সেটাই নতুন তৃণমূলের হাতে চলে যাবে। এবং সেই সম্ভাবনা তৃণমূলের নতুন এবং পুরানো কোনো পক্ষই কার্যত উড়িয়ে দিচ্ছে না। এবং গোটা বিষয়টি যে কার্যত তাদের কাছে আলোচনা স্তরের মধ্যে রয়েছে, তারা যেই পদ্ধতিটাকে খতিয়ে দেখছে সেটাও কার্যত এক প্রকার নিশ্চিত। প্রায় 1020 কোটি টাকার মতো রয়েছে এবং তার মধ্যে কিছু টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে, কিছু টাকাতে কিছু বিনিয়োগ করা রয়েছে, কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। এই যাবতীয় মিশেলের ওপর নির্ভরশীল, যেটা সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিধানসভা এবং লোকসভাতে তারা যে মেজরিটি নতুন ব্লক, তারা সেই সংখ্যাতত্ত্বের প্রমাণ দিয়ে দিতে পারলেই। ওকে, আর এবারে কলকাতার অফিস তো হাতছাড়া হয়েছে, তাহলে কি দিল্লির অফিসও এবার হাতছাড়া হতে চলেছে তৃণমূলের? দিল্লিতে কি ঠিকানাহীন মমতা? আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির,
2024 থেকে দিল্লিতে যে অফিসটি চলছে সেই অফিসটি সাংসদ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নামে লোকসভা সচিবালয়ের তরফ থেকে যে বাড়ি বা যে বাংলো দেওয়া হয়েছিল সেখান থেকে চলতো। এবং পার্থ ভৌমিক তিনি নিজেও একাধিকবার বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন যে দলীয় কাজে ব্যবহারের জন্য তিনি সেই বাড়িটিকে দিয়ে রেখেছেন। গতকালকে আশ্চর্যজনকভাবে দেখতে পাওয়া গেছে যে সেই পার্থ ভৌমিকও তৃণমূল কংগ্রেসের নয়া ব্লকের সদস্য হয়ে গিয়েছেন। ফলে যে অফিসটিতে দলীয় কার্যালয় চলছিল সূত্রের খবর সেই বাড়িটি তিনি নিজের কাছে নিয়ে নেবেন বা লোকসভা সচিবালয়কে বলবেন তার বাড়ি বদল করে দিতে। যদি তার বাড়ি বদল করে দেয় তাহলে আপনি সেই বাড়ি লোকসভার সচিবালয় নেবে এবং অন্যত্র দিয়ে দেবে। ফলে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় দিল্লিতে চলছিল তা কলকাতার মতোই হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল। ওকে, আর শুধু দিল্লিতে নয়, আমরা যদি কোলাঘাটের আজকের ছবি দেখি তাহলে সেখানেও বেসুরোরা বৈঠকে। কার সঙ্গে বৈঠকে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে। 3 জেলা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। আপনাদেরকে 3টে ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর এই বৈঠকে বেসুরোরা যোগ দিলেন। কারা কারা যোগ দিলেন? 2 সাংসদের ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে ঘাটালের সাংসদ দীপ, অন্যদিকে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিয়েছেন এক বিধায়ক শিউলি সাহা। মুখ্যমন্ত্রীর বৈঠকে এই বেসুরোরা কি হচ্ছে সেখানে জানবো। প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, আমরা দেখেছি প্রশাসনিক এই বৈঠক যখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন তখন বিরোধীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই একটা পরিস্থিতিতে যখন শুধু বেসুরোরা একটা উল্টো সুরে হাওয়া বইছে সেখানে সাংসদ দেব রয়েছেন, জুন মালিয়া রয়েছেন, শিউলি সাহা রয়েছেন, কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক? যথেষ্ট গুরুত্বপূর্ণ রুমিলা, এবং তুমি শিউলি সাহা পর্যন্ত বললে, আরও যোগ করছি খড়গপুর গ্রামীণের যিনি তৃণমূল বিধায়ক দীনেন রায়, তিনিও কিন্তু যোগ দিয়েছেন। অর্থাৎ রুমেলা, পূর্ব মেদিনীপুরের 16 জন বিধায়ক তারা বিজেপির, 2 জন সাংসদ তারা বিজেপির, তারা যোগ দেবেন এটা জানাই ছিল। কিন্তু প্রশ্ন ছিল, কৌতূহল ছিল, এই যে বেসুরো যারা বা বলা যায় তৃণমূলের এমপি এমএলএরা কি যোগ দিবেন? হ্যাঁ, যোগ দিয়েছেন। 2 জন এমপি এমএলএ পশ্চিম মেদিনীপুরে যারা তৃণমূলের তারা ডাক পেয়েছিলেন এবং ডাক পেয়ে তারা এসেছেন। শিউলি সাহারা বলেছিলেন ডাক পেলেই যাব, এবং তাদের যে ডাকা হয়েছে এবং তারা যে এসেছে শুধু তাই নয়, একই সঙ্গে শিউলি সাহারা ঢোকার মুখে যেভাবে উচ্ছ্বাস নিয়ে হাসি মুখে যেসব কথা বললেন সেটা কিন্তু যথেষ্টই ইঙ্গিতবাহী। পুরোপুরি বোঝা গেল যে তারা বিক্ষুব্ধ দলেই আছেন। অর্থাৎ কিনা শিউলি সাহারা পুরোপুরি একেবারে বলা যায় যে ঋতব্রতরা যে টিম করেছেন সেই টিমে আছেন। আজকের বৈঠকটা আসলে উন্নয়ন বৈঠক। অবিভক্ত মেদিনীপুরের 3 জেলা, একসময় যে একটাই জেলা ছিল সেই জেলা কিন্তু 3টে জেলা এখন। সেই 3 জেলার পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, সেখানকার বিধায়ক, সাংসদ এবং বলা যায় যে আধিকারিক ডিএম এসপিদের নিয়ে হচ্ছে। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে মূল মঞ্চে আছেন 4 জন সাংসদ। যারা মূল মঞ্চে বসেছেন তারা হলেন পূর্ব মেদিনীপুরের 2 সাংসদ সৌমেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের সাংসদ। একই সঙ্গে দেব দেরিতে ঢুকেছেন, এবং দেরিতে মানে মুখ্যমন্ত্রী ঢোকার পর একমাত্র তিনিই ঢুকলেন, এবং তিনি আসবেন কিনা জল্পনা ছিল। সূত্র মারফত খবর ছিল আসছেন, এসেছেন, এসেই তার মঞ্চে জায়গা হয়েছে। মঞ্চের 4 সাংসদের মধ্যে তার সঙ্গে জুন মালিয়াও আছে, আধিকারিকরা আছেন, এবং মূল মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে পাশে বসে শুনছেন। একে একে বিধায়করা বলছেন, বিডিও আছেন, এসপি আছেন, ডিএম আছেন, মুখ্যমন্ত্রী কিছু কথা বলছেন উন্নয়ন নিয়ে, ঘাটাল নিয়ে বলবেন সুযোগ পেলে দেব তার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে। একই সঙ্গে জুন মালিয়া বলবেন কিন্তু মেদিনীপুরের বেশ কিছু বিষয় নিয়ে। আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরের বিষয় বলার অপেক্ষা থাকবে না, নিজেই মুখ্যমন্ত্রী জানেন, এবং অবিভক্ত মেদিনীপুরটা তার হাতে তালুর মতো। তাই তিনি কিন্তু এখানে আজকে এই যে মঙ্গলবারের বৈঠক লাগলেন, সেই বৈঠকে কি আলোচনা হচ্ছে তা যদি তোমাকে বলি, প্রথমত জানতে পারা যাচ্ছে যে বিধায়করা বলছেন তার এলাকার কথা এবং এলাকার উন্নয়নের কথা, কিন্তু উন্নয়নের কথা নিজেই মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন। ওকে, এবং এই বৈঠক প্রায় 1.5 ঘন্টা হতে চললো, এবং সেই বৈঠকে নির্যাস কি সেটা আর কিছুক্ষণের মধ্যে তোমাকে আরও আপডেট দিতে পারবো। এবং নজর থাক সুজিত।
গড়িয়ায় মহিলা পুলিশ অফিসারের তাণ্ডব, আবাসনে ঢুকে হুমকি, মারধর, ফ্ল্যাট দখলের চেষ্টা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ আইপিএস শান্তি দাসের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানায় এফআইআর, আর এই বিষয়ে যোগাযোগ করলে প্রতিক্রিয়া দিতে চাননি শান্তি দাস। কালকে রাত্রি 9টার সময় শান্তি ম্যাডাম বেশ কিছু লোক নিয়ে সাইডে আসে, তখনই উনি আমাকে মারধর শুরু করে। ওনার সাথে যিনি লোক ছিল তিনিও মারধর করেছে। শনিবার রাত ঘড়িতে 9:15 গড়িয়ার মহামায়াতলার আবাসনে ঢুকছেন শান্তি দাস আইপিএস, সঙ্গে আরো কয়েকজন। সিসি ক্যামেরায় বন্দী সেই ছবি। আইপিএস শান্তি দাস 2nd ব্যাটালিয়ন, ব্যারাকপুরের ডিসি। বারুইপুরে পোস্টিংয়ে থাকাকালীন এই আবাসনেরই একটি ফ্ল্যাট ভাড়া নেন আইপিএস। অভিযোগ, বদলি হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার পরও ফ্ল্যাটটি খালি করেননি তিনি। এখন নাকি আবাসনের মালিককে চাপ দিচ্ছিলেন ফ্ল্যাটটি তার নামে লিখে দেওয়ার জন্য। আবাসনের মালিক আইপিএস এর দাবি মানতে চাননি। শনিবার দলবল নিয়ে আবাসনের অফিসে ঢোকেন শান্তি দাস। অভিযোগ, তাণ্ডব চালান, কর্মীদের মারধর করেন। এরপর ওই 2 কর্মীকে নরেন্দ্রপুর থানায় নিয়ে যান তিনি। অভিযোগ, সেখানেও মারধর করা হয় তাদের। পুলিশ অফিসারের এমনই দাপট যে থানায় কর্তব্যরত পুলিশ কর্মীরা বাধা দিতে গেলে নাকি তাদের কথাও শুনতে চাননি তিনি। কালকে রাত্রি 9টার সময় শান্তি ম্যাডাম বেশ কিছু লোক নিয়ে সাইডে আসে, তখনই উনি আমাকে মারধর শুরু করে। ওনার সাথে যিনি লোক ছিল তিনিও মারধর করেছে, অ্যাসিস্ট্যান্ট যিনি ছিল তিনিও মারধর করেছে। ওখান থেকে মারধর করে আমাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে ওখানেও মারধর করে, রুল, ঘুষি, লাথি, কিল, চর সবই মারে। ওখানে নরেন্দ্রপুর থানার অফিসাররা বাধা দিতে গেলে উনি ওনাদের কথাও শোনে না কোনোভাবে। আমি এটাই আবেদন জানাচ্ছি যে আমি একটু যেন বিচার পাই। দেখুন আমাদের অবস্থা, মেরে মুখ ফুলিয়ে দিয়েছে। শনিবার রাতের ঘটনায় পুলিশ অফিসারের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখানে উনি একটা ফ্ল্যাট চাইছেন, যে ফ্ল্যাটটা উনি কোনো নিজের পদাধিকারী বলে দখল করতে চাইছেন। অ্যাকচুয়ালি উনি কোনো কিনতে চাইছেন না এই বিষয়ে, এবং তারা যখন জিজ্ঞাসা করে এই কথাটা, তাদেরকে যথেষ্ট মারধর করে। তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় এই বিষয়ে ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি, এবং আমরা চাইছি এই বিষয়ে প্রশাসন, পুলিশ যথাযথ তদন্ত করুন। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই পুলিশ অফিসার শান্তি দাস এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। গড়িয়া থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।